হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে ছোট্ট ছোট্ট সোনামণিরা, সেই সাথে আমার আন্টিরা, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন সবাইকে জানাচ্ছি ভিডিওর শুরুতেই আমার অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে থাকছে রমজানকে ঘিরে আমি কি প্রস্তুতি নিয়েছি। যারা এখনও রমজানের প্রস্তুতি নেননি, আশা রাখছি ভিডিওটি দেখলে আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। রমজানকে সামনে রেখে ঘরের অনেক অগোছালো কাজকে গুছিয়ে নিয়েছি, কারণ রমজান হলো পাক পবিত্র ইবাদতের মাস। এই মাসে যাতে কাজের চাপ কম থাকে আর মন দিয়ে আল্লাহর ইবাদতে সময় দিতে পারি, সেই উদ্দেশ্যে আগে থেকেই ঘরগুলো পরিষ্কার ও পরিপাটি করে নিয়েছি। প্রথমে আমি আপনাদের সাথে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার অংশটুকুই শেয়ার করছি। আজকে পুরো বাসাটাকে একদম মনের মতো করে ডিপ ক্লিন করব, ফার্নিচার সরিয়ে সরিয়ে ময়লা পরিষ্কার করব। প্রথমে আমি নামাজের বিছনাগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, তারপর চলে আসলাম কোরআন শরীফখানা পরিষ্কার করার জন্য। আমার বাচ্চারা যে কোরআন শরীফ পড়ে সেগুলো আলাদা, ওরা পড়ার টেবিলে রাখে, হুজুরের কাছে পড়ে। আর এই কোরআন শরীফখানা আমি নামাজের যে স্ট্যান্ডটা আছে সেখানে রেখে দেই। আমরা বছরের অন্যান্য সময় হয়তো ইবাদতে ততটা মনোযোগী হতে পারি না, কিন্তু রমজান মাস আসলেই আমাদের মন প্রাণ ইবাদতে ভরে যায়। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজ আদায় করা, কোরআন শরীফ তিলাওয়াত করা, সবকিছুতেই মনোযোগ বেড়ে যায়। এই পবিত্র রমজান মাসে আল্লাহ তার বান্দার ডাক কবুল করেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আরো একটা রমজান মাস দেখার তৌফিক দান করেছেন, সেটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। রমজানকে ঘিরে আমরা ঘরের আগে থেকে অনেক পরিষ্কারের কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে রমজানে কাজের চাপটা কম থাকে, ইবাদতে মনোযোগী হতে পারি। সেই সাথে রমজানে কিন্তু কাজও বেশি থাকে। আজকে পুরো দিন আমি ঘর পরিষ্কারের কাজে থাকবো, সেই সাথে কিন্তু রান্নাঘরের কিছু রমজানকে ঘিরে টিপস শেয়ার করব, বা অনেকগুলো কাজ শেয়ার করব বলতে পারেন। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্তই থাকবেন। বৃষ্টি হয় না মানে প্রচুর ধুলাবালু, ফার্নিচারগুলোর দিকে তাকানো যায় না। আমি ডাইনিং টেবিলের যে কাজটা থাকে সেটা সরিয়ে ব্রাশটার সাহায্যে যতটুকু পারছি ততটুক পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই কাজগুলো কিন্তু বারবার করা যায় না বা প্রতিদিনও করা যায় না। হয়তো 6 মাসে একবার বা মাসখানেক পর পরিষ্কার করা হয়। কাজটা সরাতে কিন্তু ভয় লাগে, কখন কি হয়, পরে যদি ভেঙে যায় তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। চেয়ারগুলোর মধ্যে কাভার পরিয়ে রাখি, সেজন্য ধুলাবালু কমই পড়ে, কিন্তু ডাইনিং টেবিলের যে চারপাশের জায়গাটা ওপেন আছে সেটার মধ্যে কিন্তু ভালোই ধুলা পড়ে। আমি অফ ক্যামেরায় সবগুলো জায়গা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে টেবিল ক্লথ বিছিয়ে দিয়েছি, যাতে করে কাজটার মধ্যে আর ধুলাবালু না পড়ে। এখন দেয়ালের মধ্যে যে মাকড়সাগুলো লেগে আছে, এই ব্রাশটার সাহায্যে চেষ্টা করব অল্প অল্প যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে। কারণ ডিপ ক্লিন মানে ডিপ ক্লিন, কোনো কিছু বাদ রাখবো না। চেষ্টা করব মাকড়সার পাশাপাশি, মানে দেয়ালের পাশাপাশি যত ফার্নিচার আছে বা ফার্নিচারের নিচ আছে সবই পরিষ্কার করে ফেলার। আর এই কাজগুলো যখন আমি করি তখন আমি চেষ্টা করি সব একসাথে করার, কারণ বারবার এই কাজগুলো করতে আমার ইচ্ছে করে না। বেশি কারুকাজওয়ালা ফার্নিচার হলে সেগুলোর ধুলাবালু পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, কিন্তু শখের ফার্নিচার অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এই কাজগুলো করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর যেদিন আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগি সেদিন দেখা যায় রান্না বান্না সবকিছু এলোমেলো হয়ে যায়। আমি কাজগুলো করি, তার পাশাপাশি খালাকেও বলি আমার কাজে সাহায্য করার জন্য। খালাও আমাকে কাজে যথেষ্ট সাহায্য করে। সে সাহায্য না করলে এত বড় বাসাকে এত সুন্দর করে পরিষ্কার রাখাও যেত না, সত্যি কথা বলতে। লাইটের গ্লাসগুলো ধুয়ে পরিষ্কার করার দরকার ছিল, কিন্তু হাতে সময় নেই, সেই জন্য আশেপাশে যে মাকড়সাগুলো লেগে আছে সেগুলো আমি একটু ঝেড়ে ফেলে দিচ্ছি। 2-3 দিন ধরে আমি অনেক অসুস্থ, ঠান্ডা, তারপর ঠান্ডা থেকে জ্বর, মাথা ব্যথা, তার মধ্যেই ভয়েস দিচ্ছি। হয়তো কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। শীত যখন পড়ে তখন অনেক বেশি অসুস্থ হয়ে যায়, এখন যখন শীত চলে যাবে ঠিক তখন আবার অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি।
চলুন এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আপনারা তো সবসময় দেখেন আমাদের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেটা কিন্তু একদমই না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। অনেক বেশি ময়লা হয়। সেই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এই যে দেখুন কয়দিন পর পর ফার্নিচার নেড়েচেড়ে পরিষ্কার করি এবং ঝাড়ু দিয়ে মুছে রাখি। তারপরও কি পরিমাণ ময়লা জমে। ছোট বাচ্চার গড় কোনো কিছু একটা খাবার খেলো সেটা ফার্নিচারের নিচে চলে যায় আর ধুলোবালু কিন্তু উড়ে এসে ফার্নিচারের নিচে জমা হয়। আর কি পরিমাণ ময়লা বের হয়েছে দেখুন। খালাকে বলেছি তুমি সোফার নিচটা ঝাড়ু দিয়ে মুছে ফেলো, আর আমি যতটুকু পেরেছি খাটের নিচ তারপর অন্যান্য জায়গা সেগুলো পরিষ্কার করে দিয়েছি। জানেন বাসা ডিপ ক্লিন করতে গেলে সময়টা যেমন বেশি লাগে, কাজের চাপটাও কিন্তু বেড়ে যায়। তার পাশাপাশি রান্না থাকলে ঝামেলা হয়ে যায় অনেক বেশি। তখন আপনাদের ভাইয়া বলতেছে তোমার রান্না নিয়ে টেনশন করতে হবে না, আমি তোমাকে রান্নাটা বসিয়ে দিই, তুমি কাজগুলো গুছিয়ে করো। আমি কিন্তু এখনো গড় গুছাইনি, তারপর আমি গড় গুছিয়েছি। আপনাদের ভাইয়া এসেছিল রান্না করার জন্য, আর রান্না করতে এসে আমার ডাকনা ভেঙে ফেলেছে। সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি। অনেক বছরের পুরনো একটা ডাকনা, সেটা রাখতে গিয়ে ভেঙে ফেলেছে আর আমাকে কিন্তু রান্নার কাজেও সাহায্য করেছে। যাই হোক, সাহায্য করাতে কিন্তু আমার কষ্টটা অনেক কমেছে। আর ঘরটা পরিষ্কার করার পর মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, মনে হয় আমি ঘর পরিষ্কার করিনি, আমার নিজেকে পরিষ্কার করেছি। বুঝতেই পারছেন এত এলোমেলো আর অগুছানো আর অপরিষ্কার ঘরকে গুছাতে আমার কতটা সময় লেগেছে বা কতটা কষ্ট হয়েছে। একদিন কষ্ট করে যদি 1 মাস বা অনেক দিন আরামে থাকা যায় তাহলে আমি মনে করি একটু গুছিয়ে কাজ করে ফেলাটাই ভালো। একদিন কষ্ট করে অনেক দিন আরামে থাকা যায়। ঘর গোছানো দিয়ে ভিডিওটা আমি সেখানে সমাপ্ত করেছিলাম। আমি যদি একদিনে সব কাজ করতে যাই তাহলে আমি অসুস্থ হয়ে যাব, তখন দেখা যাবে পরের কাজগুলো আমি আর করতে পারবো না। এখন যে ভিডিওর অংশটা দেখছেন এটা হচ্ছে অন্য আরেক দিনের। এখানে আমি কিছু বাজার করেছি, মাছ মুরগির বাজার, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। রোজা আসতে এখনো অনেক দিন বাকি। এই যে বাজারগুলো করেছি, এখানে 2.5 কেজি মাংস আছে, বাসায় মেহমান আসবে, আমার ননদ আসবে, ওর ননদ আসবে, সেজন্যই বাজারগুলো করা। যতদিনে যাই রোজার আগে যখন আবার মাছ মুরগি লাগবে বা মাংস লাগবে সেগুলো আমি বাজার করব। এখানে যা যা করেছি সেগুলো এখন গুছিয়ে নিলাম। গতবার তো অনেক মাছ মুরগি ফ্রোজেন করেছিলাম, কারণ গতবার আমার হাজবেন্ড দেশে ছিল না, রোজার মধ্যে বাচ্চাদের নিয়ে রোজা রাখবো, সেই জন্য আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। এখন হাজবেন্ড দেশে আছে, চেষ্টা করব ফ্রেশ খাবার খাওয়ার। বাজার করা নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। যখনই বাজারে যাই তখনই দেখা যায় ফ্রেশ মাছ বা মুরগি, সেগুলো আনি। মুরগিটা আনিয়ে রাখি কারণ সব সময় বাজার করা যায় না। বাচ্চারা মুরগি মাংস এগুলোই পছন্দ করে। মাংসটার মাছটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি আর বক্সে করে খাবার রাখার চেষ্টা করি। এখন চলে এসেছি মুরগিগুলো ধুয়ে রাখার জন্য। মুরগির গায়ে কিন্তু অনেক রক্ত থাকে, তার পাশাপাশি ময়লাও থাকে। ফ্রিজে রাখার আগে চেষ্টা করি একবার করে ধুয়ে উপরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নেওয়ার। এখানে মনে হয় 4-5টার মতো ব্রয়লার মুরগি আছে আর 4-5টার মতো লেয়ার মুরগি আছে। তার পাশাপাশি মুরগিওয়ালা আমাকে বলে আপা আপনার জন্য আমি 4টা দেশি মুরগি আনছি। জোর করে এত মুরগির পাশাপাশি কিন্তু দেশি মুরগিগুলো দিয়ে দিয়েছে। এত মুরগি মাংস গুছাতে গুছাতে কিন্তু আমার সারা বেলা পার হয়ে যাবে। আমি রান্না করছি, তার পাশাপাশি মাছ মুরগিগুলো গুছিয়ে নিচ্ছি। ফাইজান আহমেদ থেকে আমার একজন নিয়মিত দর্শক আপু আমাকে সবসময় কমেন্ট করে। আপু আমাকে গত ভিডিওতে জিজ্ঞেস করেছিল আপু তুমি এত কাজ কিভাবে করো, আমার কাজ দেখলে ভয় লাগে। আপু একটা সময় আমারও অনেক ভয় লাগতো, এখন আর ভয় লাগে না, কারণ এখন আমি 4 বাচ্চার মা, আমার সংসারের দায়িত্ব আমার কাঁধে। ভয় পেলে কিন্তু আমার সংসারটা এলোমেলো হয়ে যাবে। এখন কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় লাগে না। কাজ দেখলে ভালোই লাগে। গুছিয়ে কাজ করতে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, গুছিয়ে থাকতে ভালোবাসি। আর বাসাটা যদি গুছানো থাকে, সব কাজ যদি গুছিয়ে করতে পারি, নিজের কাছেও আলাদা শান্তি লাগে। সবগুলো মুরগি যতটুকু পেরেছি একটু ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। এখন মুরগিগুলোকে ফ্রিজে রাখবো। বক্স ছিল না, সেই জন্য পলিথিনে করে রেখে দিচ্ছি। বক্সে করে খাবার রাখলে যেমন খাবারটা ভালো থাকে, সেই সাথে কিন্তু ফ্রিজটাও পরিষ্কার থাকে বা গুছানো দেখায়। কিছু করার নেই। মাছ মুরগি রাখতে এসে দেখি আমার বক্সগুলো কিছু নষ্ট হয়ে গেছে বা কিছু ফ্রিজে আছে, সেই জন্য কিন্তু পলিথিনে করে রাখতে হচ্ছে। কাজগুলো করতে করতে কিছু আপুদের কমেন্ট পড়বো। আসলে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, বিশ্বাস করেন। আপনারা যে চান আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য, একটা ভিডিওতে যদি সবার কমেন্ট পড়তে পারতাম নিজেকে অনেক বেশি হালকা মনে হতো। প্রথম যে কমেন্টটা পড়ছি, আপুর আইডিটার নাম হচ্ছে SR ব্লগ অ্যান্ড ক্রাফট। আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আসলে হাজবেন্ড এমনই, তাদের কাছে আমাদের কাপড় পছন্দ হয় না, কারণ তারা তো বড় নজরের, আর আমরা তাদেরকে ছাড়া কাদেরকে দেখাবো, এই জন্য কম দামি কাপড় কিনি। আপু তুমি আমার নামটা নিও, তোমার মুখে আমার নামটা শুনতে খুবই ভালো লাগে। কালো 3 পিসটা অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার পছন্দ অনেক সুন্দর। আমার নাম সুরাইয়া,
অসংখ্য ধন্যবাদ সুরাইয়া আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পরের কমেন্টটা হচ্ছে হাবিবা জান্নাত শিফা আইডি থেকে। আপু আমি শিফা আয়নের আম্মু, আমি প্রেগনেন্ট, দ্বিতীয়বার মা হতে যাচ্ছি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আয়েশা মায়ের মতো আমাকে একটা মা দেন। আমার একটা মেয়ের অনেক শখ। আমার কমেন্টটা তোমার ভিডিওতে পড়ো, সব আপুদের বলো আমার জন্য দোয়া করতে। সবাই আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আপুকে সুস্থ রাখেন, সেই সাথে আল্লাহ আপুর মনের আশা পূরণ করেন, একটা কন্যা সন্তান দান করেন, আমিন। বলা যায় না আল্লাহ কখন কার ডাক কবুল করেন। আমরা সকল নিঃসন্তান মায়েদের জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ যাতে তাদের সন্তান দান করেন। প্রতিবার রোজা আসার আগে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে রাখি, কারণ এটা খুবই জরুরি। আলুর চপ থেকে শুরু করে রান্নার যে কোনো দরকারে কিন্তু বেরেস্তাটা প্রয়োজন পড়ে। আর বেরেস্তাটা থাকলে দেখবেন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি বেরেস্তা ভাজার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, সাথে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়াতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেরেস্তাটা ভাজার জন্য অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাতে করে পেঁয়াজটা মচমচে হবে, পুড়ে যাবে না। এভাবে করে বেরেস্তা রেখে দিলে কিন্তু মাসের পরে মাস মচমচেই থাকবে। যে কোনো রান্নার কাজ দেখবেন খুব সহজ হয়ে যাবে। বেরেস্তাটা বাছতে যেহেতু সময় লাগবে, এই ফাঁকে আমি কিছু মশলা ব্লেন্ডার করব। এখানে আমি আদা নিয়েছি আর রসুন নিয়েছি। আদা রসুন বাটাটা আমি সব সময় বাসায় রাখার চেষ্টা করি, কারণ আমার বাসার মধ্যে মুরগি মাংস এগুলো বেশি রান্না করা হয়। আদা রসুন বাটাটা থাকলে রান্নাটা এত বেশি তাড়াতাড়ি হয়, যখন যা ইচ্ছা তাই রান্না করা যায়। আর রোজার মাসে আমার বাচ্চারা যেহেতু রোজা রাখে, ওরা অন্য তরকারি খেতে চায় না, এক তরকারি হলেই হয়ে যায়। এই রোজার মাস তো আর এই আদা রসুন দিয়ে হবে না, এটা দেখা যাবে রোজার 15 দিন আগেই শেষ হয়ে যাবে। আমি রোজার আগে আবার নতুন করে করব। আপনাদের শুধু দেখাচ্ছি রোজার জন্য আমি কি কি প্রস্তুতি নিতে পারি, বা আপনারা কি কি প্রস্তুতি নিতে পারেন যেগুলো রোজার জন্য অনেক সহজ হবে। যাদের হাতে সময় আছে, ঝামেলা কম, তারা অবশ্যই ফ্রেশ খাওয়ার চেষ্টা করবেন। আর যাদের ঝামেলা বেশি, বাইরে যেতে হয় চাকরির জন্য বা বাচ্চা সামলাতে হয়, তারা হয়তো 7-10 দিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। তাহলে দেখবেন আপনাদের কষ্ট অনেক কমে যাবে। যেটা আমি করে রাখি, কারণ আমার ছোট ছোট বাচ্চা, বললেই আমি সবকিছু ফ্রেশ করতে পারি না বা ফ্রেশ খেতে পারি না। কিছু জিনিস আমাকে ফ্রোজেন করে রাখতেই হয়। আদা রসুনগুলো ব্লেন্ডার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরই ফাঁকে আমার বেরেস্তাটা হয়ে গেছে। আর বেরেস্তাটা দেখুন আমি পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি। ছাঁকনিটার উপরে ঢেলে নেওয়ার কারণে বেরেস্তাটা এই ছাঁকনিটার মধ্যেই থাকবে, আর তেলটা কিন্তু পাতিলে পড়ে যাবে। এতে করে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি সব সময় বেরেস্তা করে এভাবে ছাঁকনিতে ঢেলে নিই, তেলটাও ফ্রেশ থাকে আর বেরেস্তাগুলো কিন্তু পুড়ে যায় না। বেরেস্তাগুলোকে টিস্যু দিয়ে আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি, যাতে করে এক্সট্রা যে তেলটা থাকে সেটা শুষে নেয়। মাঝে মধ্যে মনে হয় রান্নাঘরের কাজগুলো অনেক বেশি কঠিন। রান্নাঘরের কাজগুলো যদি আমরা একটু টিপস খাটিয়ে করি বা একটু বুদ্ধি খাটিয়ে করি, সব কাজ কিন্তু সহজ হয়ে যায়। এখানে কিছু লাল মরিচ ভেজে নিয়েছি, এগুলো আমি ফাঁকি করব। আর ফ্রিজ থেকে দেখেছেন আমি মরিচটা খুলেছি। আমি যখন থেকে ফ্রিজে মরিচগুলো রাখি, মরিচগুলো দেখতে এত বেশি ভালো লাগে, একদমই মচমচে থাকে, মনে হয় আমি রোদ থেকে এনেছি। আর যখন নর্মালি রাখতাম, মানে বাইরে রাখতাম, কিছুদিন পরই দেখতাম ফাঙ্গাস পড়ে যায় বা সাদা হয়ে যায়। ফ্রিজে রেখে দেখেছি একদম ফ্রেশ থাকে আর মচমচে থাকে। যারা মরিচ বাইরে রেখে আমার মতো সমস্যায় পড়েছেন বা ভুগছেন, ফ্রিজে রেখে দেখতে পারেন, একদমই ফ্রেশ থাকবে আর মচমচে থাকবে। 11 বছরের টুনটুনি আমাকে একটা কমেন্ট করেছে, তার নাম হচ্ছে তাজরিয়ান। তার কমেন্টটা পড়ি। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম খালামণি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আঙ্কেল কেমন আছে? আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি মাদ্রাসার ছাত্রী, আমার জন্য দোয়া করবেন। আয়েশা কেমন আছে? আয়েশা আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার পরিবারকে আমার সালাম জানাবেন। আমার নাম তাজরিয়ান, আমার মা ও আমি আপনার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। আমার বয়স 11 বছর। দেখেছেন 11 বছরের একটা টুনটুনি আমাকে কত সুন্দর একটা কমেন্ট করেছে। তার কমেন্টগুলো আমি না পড়ে থাকতে পারি। তাজরিয়ান, তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা থাকবে, এত সুন্দর একটা কমেন্ট করেছো তুমি। এখন রোজাকে ঘিরে আরো একটা টিপস শেয়ার করছি। এখানে আমি আধা কেজি বেসন নিয়েছি, বেসনটা আমি চেলে নিয়েছি। বেসনটা চেলে নিলে কিন্তু আপনি বেগুনি, আলুর চপ যাই বানান একদম মসৃণ থাকবে, সেই জন্য আমি পুরোটা একসাথে চেলে নিলাম। আর কিছু মশলা একসাথে অ্যাড করব। এভাবে যদি মশলা একসাথে অ্যাড করে রেখে দেন, রান্নার সময় শুধু পানি দিয়ে মিক্স করে আপনি রান্নাটা করে নিতে পারবেন। এখানে আধা কেজি বেসনের জন্য আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিলে আপনি মচমচে বেগুনি বানাতে পারেন, মানে বেগুনিগুলো ফুলকো হবে। তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণ চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা দিলে কিন্তু বেগুনি বানালে অনেকক্ষণ মচমচে থাকে। এভাবে মিক্স করে আপনি যে কোনো সময় বেগুনি বানাতে পারেন। শুধু রান্নার আগে আধা ঘন্টা আগে আদা রসুন দিয়ে তারপর ভিজিয়ে রাখবেন, মানে গুলাটা তৈরি করে রাখবেন আর বেগুনি বানিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু কাজকে অনেক সহজ করে। বারবার বেসন খুলো, সেটার মধ্যে মশলা অ্যাড করে দেখবেন সময় অনেক নষ্ট হয়। অনেক সময় দেখবেন
দেখবেন যে পরিমাণ বেসন গুলায় সেটা হয় না, আবার মশলা দিয়ে বারবার গুলাতে হয়। এভাবে মশলা দিয়ে রেখে দিলে শুধু পানি দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যায়। মাসুদা রাব্বি আইডি থেকে একজন আপু লিখেছেন, আপু ৩টা জামাই খুব সুন্দর হয়েছে, আর আমিও একা, আমার কোনো বোন নাই। আপু আমি তোমার যে বয়সে অনেক বড় হব, তোমাকে আপুই বললাম, আমার নামটা নিয়েও আমি খুব খুশি হব। আর আয়শা মনিকে নিয়ে টেনশন করো না, একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অবশ্যই তুমি আমাকে বোন মনে করে কমেন্ট করতে পারো, আমি খুশি হব। এখন কিছু খেজুর আর ট্যাং আমি বক্সে করে রেখে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু রোজার সবচেয়ে বেশি জরুরি। আপনাদের ভাইয়া এগুলো নিয়ে এসেছিল, এভাবে বক্সে ছিল, এখন বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। রোজাকে ঘিরে যে যে প্রস্তুতিগুলো আমি নিয়েছি বা যে কাজগুলো জরুরি করা দরকার, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি বা শেয়ার করছি। এখন আরো কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ে নিব। রুকসানা খাতুন আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিওগুলো দেখি, রোজ কমেন্ট করি না, আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আপনি ভিডিও দিতে দেরি করেন বলে আপনার আগের ভিডিওগুলো দেখি, আমারও ঘর সাজাতে খুব ভালো লাগে। আমার একটা মেয়ে আছে, তার জন্য দোয়া করবেন। আমার মেয়েটির নাম হচ্ছে আরিশা। আয়েশা মনির সাথে অনেক মিল আছে, কিছু ভুল বললে মাফ করবেন, ছোট বোন হিসেবে আমার নামটা নিবেন। কিছু ভুল বলনি আপু, আমি অনেক খুশি হয়েছি তুমি কমেন্ট করেছো। আরিশা, আর তোমার জন্য অনেক দোয়া রইল। পরের কমেন্টটা হচ্ছে তারমিনা আক্তার আইডি থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, তোমার ভিডিওগুলো আমার সাথে আমার রাজকন্যাও দেখে। আমার রাজকন্যার নাম জান্নাতুল তাহা, তার নামটা নিলে সে খুব খুশি হবে। তুমিও তোমার পরিবারের জন্য অনেক দোয়া রইল। অবশ্যই আপু, তোমার জন্য ও তোমার জান্নাতুল তাহার জন্য অনেক দোয়া রইল। আমার ভিডিওগুলো মনে হয় মা মেয়েরাই বেশি দেখে। আরও একটা কমেন্ট পড়ছি রিমানা আক্তার আইডি থেকে, আপু আমিও আমার মেয়ে মিলে তোমার ভিডিওগুলো দেখি, আমার মেয়ের নাম নোহা। আয়েশা মনির মতো তুমি অনেকের কমেন্ট পড়ো দেখে নুহা মনি বলছে তুমি আমার নামটা লিখে দাও, আন্টি আমার নাম পড়বে, ওর নাম দিয়ে ওকে দোয়া করিও আপু। নুহা মনি, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে। পরের কমেন্টটা হচ্ছে নয়নমণি আইডি থেকে, আপু আমি আপনাকে অনেক আগে থেকে দেখি, আমার একটা মেয়ে আছে, ওর বয়স 1 বছর। আমিও বাড়িতে একা থাকি, কাজ শেষ করে আপনার ভিডিও চেক করি। আপু আমার নাম নিবেন, আমি আপনাকে ভালোবাসি। আপু আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার একটাই মেয়ে, ফেব্রুয়ারি 9 তারিখ 2 বছর হবে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। কমেন্টটা যখন পড়ছিলাম মাথার উপর দিয়ে একটা বিমান যাচ্ছিল, সেই জন্য এত শব্দ পেয়েছেন। আরো কয়েকজন আপুর কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, সেগুলো সময়ের জন্য পড়তে পারলাম না। অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমি পরের ভিডিওতে পড়ব, আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।